করোনা নামক মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ ও বিদেশে যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও উপস্থাপন করছি। গতদিন আমি একটি ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে আমার আজকের বিষয়টা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আজকের বিষয় কারক পার্ট 2। আমি বিগত ভিডিওতে কারক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে কর্তৃকারক, কর্মকারক, করণকারক যে ভাগগুলো আছে এই ভাগগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। আমি প্রথমেই তোমাদের সামনে বলবো আজ কর্তৃকারকের প্রকারভেদ। আমরা কর্তৃকারক কাকে বলে আমরা বিগত ভিডিওতে জেনেছি। আমি বলছি, দেখবে যে স্ক্রিনেও উঠে যাচ্ছে, তোমরা ভালো করে দেখবে। এখানে 9টা ভাগে ভাগ করা হয়েছে। আমি তোমাদের 8টা ভাগ করাবো। প্রথমে আছে উক্ত কর্তা, ক্রিয়া কর্তার প্রত্যক্ষ অনুগামী। তারপরে দেখা যাচ্ছে এইরকম কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। বাচ্য তোমাদের এখনো আসেনি, পরবর্তীতে তোমাদের বাচ্য সম্বন্ধে আমি বিস্তারিত ধারণা দেব। তবু আমি তোমাদেরকে একটু বলবার চেষ্টা করছি যে কর্তৃবাচ্য কাকে বলে। যেমন আমি ভাত খাই, এখানে সরাসরি আমাকে বলা হচ্ছে। কে খায়? আমি খাই। এটা কর্তৃবাচ্য, সরাসরি আমাকে বলা হচ্ছে। এটা হচ্ছে ক্রিয়াটা হচ্ছে কর্তার প্রত্যক্ষ অনুগামী। তাই যে বাচ্চে কর্তা প্রধান তাকে বলা হয় কর্তৃবাচ্য। পরবর্তীতে আছে কর্মবাচ্য। যে বাচ্চে কর্মপ্রধান, যদি বলা যায় আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়, এখানে আমাকে বলা হচ্ছে না। এখানে কর্মটা, ভাত খাওয়া হচ্ছে এই কথাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্তৃবাচ্যে যেরকম কর্তাকে বলা হচ্ছিল, এই কর্মবাচ্যে কর্মকে বলা হচ্ছে কর্মপ্রধান। যেমন আমার দ্বারা ভাত খাওয়া হয়, এখানে ভাত খাওয়াটাকে মেনশন করছে, ভাত খাওয়াটাকে বোঝাচ্ছে, কর্মটাকে বোঝাচ্ছে। কি খাওয়া হচ্ছে? ভাত খাওয়া হচ্ছে। এটা কর্মবাচ্য। আর একটা হচ্ছে ভাববাচ্য। যে বাচ্চে কর্তাও প্রধান নয়, কর্ম প্রধান নয়, ক্রিয়াটা প্রধান, তাকে বলা হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্য উদাহরণ কি হবে? আমার ভাত খাওয়া হয়। এখানে আমারও প্রধান না, ভাতটাও প্রধান না, খাওয়া হয়, এই খাওয়াটা হচ্ছে প্রধান। আমি সংক্ষেপে বলবার চেষ্টা করলাম। তাহলে যে বাচ্চে কর্তা প্রধান তাকে বলা হয় কর্তৃবাচ্য, যে বাচ্চে কর্মপ্রধান তাকে বলা হয় কর্মবাচ্য, আর যে বাচ্চে কর্তা প্রধান না, কর্মপ্রধান না, ক্রিয়াটা প্রধান তাকে বলা হচ্ছে ভাববাচ্য। তাহলে বলছে উক্ত কর্তা, এই কর্তাটা বলছে যে ক্রিয়ার প্রত্যক্ষ অনুগামী। আমি আগে বললাম আমি ভাত খাই, অনুগামীকে আমি। বা কর্তৃবাচ্যের যে কর্তা, আমি আগেই বলেছি যে কর্তৃবাচ্যের যে কর্তা তাকে বলা হচ্ছে উক্ত কর্তা। যেমন দেখো উদাহরণ দিয়েছি, আমরা করি ভুল, পুলিশ চোর ধরেছে। এই পুলিশ চোর ধরেছে, যদি আমি এটাকে কর্মবাচ্য করি, পুলিশের দ্বারা চোর ধৃত হয়েছে, এটা পুলিশটা প্রধান হবে না, এই ধরা হচ্ছে এটা প্রধান হবে। আবার
যদি আমি বলি ওই ধৃত হয়েছে চোরটা প্রধান হবে। আবার যদি আমি বলি পুলিশের চোর ধরা হয়েছে, ওখানে ক্রিয়াটা প্রধান হবে। তাহলে পুলিশ চোর ধরেছে, কর্তৃবাচ্য এটা, এটা ক্রিয়ার প্রত্যক্ষ অনুগামী হচ্ছে কর্তা। তাহলে এইরকম কর্তাকে বলা হচ্ছে উক্ত কর্ম। আমি আবারও বলছি, যে বাচ্চে ক্রিয়া কর্তার অনুগামী বা কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। পুলিশ চোর ধরেছে, এটা কর্তৃবাচ্যের উদাহরণ। আমি এখান থেকে তোমার কর্মবাচ্যে যাচ্ছি, পুলিশের দ্বারা চোর ধৃত হয়েছে। আমি ভাববাচ্যে যাচ্ছি, পুলিশের চোর ধরা হয়েছে। তাহলে ওগুলোর সাথে কিন্তু ক্রিয়ার কর্তার ও যোগাযোগ নেই, কিন্তু এটাতে প্রত্যক্ষভাবে যোগাযোগ আছে। যে বাচ্চে ক্রিয়ার প্রত্যক্ষ অনুগামী কর্তা বা কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। যেমন পুলিশ চোর ধরেছে। আমি উক্ত কর্তার পরে আমি 3 নম্বর যাচ্ছি, অনুক্ত কর্তা। বলছি যে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না। যেমন মহাশয়ের থাকা হয় কোথায়, বা মহাশয়ের কোথায় থাকা হয়, তাকে টিকিট কিনতে হয়নি। তাকে টিকিট কিনতে হয়নি, মহাশয়ের কোথায় থাকা হয়, এটা ভাববাচ্যের উদাহরণ। তাকে টিকিট কিনতে হয়নি, বাচ্চের উদাহরণ। তাই এর সাথে কিন্তু এই যে কর্তার, বলছি যে কর্মবাচ্য ভাববাচ্যের কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি কিন্তু এখানে যোগাযোগ নেই। তাকে টিকিট কিনতে হয়নি, যদি আমি বলি সে টিকিট কেনেনি, তাহলে সেটা হতো কর্তৃবাচ্যের উদাহরণ। তাকে টিকিট কিনতে হয়নি, এটা হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। আর ভাববাচ্যের উদাহরণ কি হলো, এখানে মহাশয়ের কোথায় থাকা হয়। তাহলে এই ধরনের যে কর্তা, তাকে বলা হচ্ছে অনুক্ত কর্তা, অর্থাৎ কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না। আগে আমরা কি পেয়েছিলাম, যে কর্তা ক্রিয়ার সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক থাকে, তাকে বলা হচ্ছিল কর্তৃবাচ্য, উক্ত কর্ম। আর যে বাচ্চে বলছে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তার সাথে ক্রিয়ার সরাসরি যোগাযোগ থাকে না। উদাহরণ তোমরা পরিষ্কার বুঝতে পারছো, তাকে টিকিট কিনতে হয়নি, এটা হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। এটাকে যদি, এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ কি হবে, মহাশয়ের কোথায় থাকা হয়, এটা ভাববাচ্যের উদাহরণ। তাই এর সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক নেই। আগেরটাই ছিল উক্ত কর্তাতে ছিল সরাসরি সম্পর্ক কর্তার ক্রিয়ার সাথে, আর এখানে ক্রিয়ার সাথে কিন্তু কর্তার সরাসরি সম্পর্ক নেই। আবারও বলছি, যে বাচ্চে বা কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না, কর্তা অনুক্ত বা উহ্য থাকে, তাকে বলা হচ্ছে অনুক্ত কর্ম, অনুক্ত কর্তা। তাকে অনুক্ত কর্তা বলে। যেমন উদাহরণ দিয়েছে আমি, দেখো, তাকে টিকিট কিনতে হয়নি, মহাশয়ের কোথায় থাকা হয়। 2 নম্বরটা কি, নিরপেক্ষ কর্তা। বলছে বাক্যে যদি দুটো কর্তা থাকে, আমি বলছি আমি গেলে মা ভাত খাবে, আমি গেলে মা ভাত খাবে, এখানে কর্তা কটা আছে, দুটো কর্তা আছে। কর্ম কটা আছে, ক্রিয়া কটা আছে, খাবে আর হচ্ছে গেলে। তাহলে বাক্যের মধ্যে দেখো দেওয়া আছে তোমাদের, বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া পৃথক পৃথক কর্তা থাকলে, আমরা জানি ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা যায়, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যেমন আমি বাড়িতে গেলে, কি বাক্য কি শেষ হলো, বাক্য শেষ হলো না। তাহলে বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন আমি বাড়ি গেলে মা ভাত খাবে, তাহলে এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা আছে, গেলে, এর কর্তাকে আমি, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। 4 নম্বর হচ্ছে প্রযোজক কর্তা। যদি আমি বলি মা আমাকে ভাত খাওয়াচ্ছেন,
ভাতটা খাচ্ছে কে? আমি খাচ্ছি। কাজটা করাচ্ছে কে? মা। মা নিজে খাচ্ছে না, মা ছেলেকে খাওয়াচ্ছে। তাহলে কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করি নেয়, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করি নেয় তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা। আবার দেখো, তোমরা ভালো করে খেয়াল করো, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করি নেয়, মা কিন্তু ভাত খাচ্ছে না, মা কিন্তু ছেলেকে ভাত খাওয়াচ্ছে। তোমাদের অনেক সময় মা তোমাদেরকে বাড়িতে ভাত খাইয়ে দেয়, মা খাচ্ছে না। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করি নেয় তাকে বলছে প্রযোজক কর্তা। উদাহরণ এখানে কি দিয়েছি? মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, বা মাস্টারমশাই ছাত্রকে অঙ্ক শেখাচ্ছেন। মা কাকে চাঁদ দেখাচ্ছে? শিশুকে, বাচ্চাকে। মা তো দেখছে না, তো মা কাজটা করে নিচ্ছে। তাহলে মা এখানে হবে হচ্ছে তোমার প্রযোজক কর্তা, আর মাস্টারমশাই এখানে হবে হচ্ছে প্রযোজক কর্তা। পরবর্তী প্রযোজ্য কর্তা। এবার মা আমাকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করাচ্ছে, মা আমাকে দিয়ে কাজটা করাচ্ছে, মা খাচ্ছে, আমি খাচ্ছি। তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা হচ্ছে প্রযোজক কর্তা, আর এখানে প্রযোজ্য কর্তা কোনটা হবে? শিশু। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি আমি, যে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করি নেয় সে হচ্ছে প্রযোজ্য কর্তা। যেমন এখানে দিয়েছি, দেখো তোমরা, যে মা ছেলেকে চাঁদ দেখান, ছেলেকে। আর একটা বলেছি, বাবু চাকরকে দিয়ে বাজার করান, বাবু চাকরকে দিয়ে বাজার করান। তো চাকর হচ্ছে এখানে বাবু নিজে কাজ করছে না, বাবু হচ্ছে চাকরকে দিয়ে কাজ করাচ্ছে, তাই চাকর হচ্ছে তোমার প্রযোজ্য কর্তা। এবার হচ্ছে তোমার সমধাতুজ কর্তা। ধাতু, আর ধাতু কথাটা আমরা পেয়েছি। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে যে মূল অংশটা পাওয়া যায় তাকে বলা হয় ধাতু। যেমন আমরা বলি, দেখো, যে খেলি, দেখি, দেখ, দেখ যুক্ত হর্ষই দেখি, এই দেখটা হচ্ছে তোমার ধাতু। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে যে মূল অংশটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে ধাতু। সমধাতুজ কর্তা কাকে বলে? বাক্যে ক্রিয়াপদ যে ধাতু থেকে জাত, সেই ধাতু থেকে যদি কর্তার সৃষ্টি হয়, সেই ধাতুর থেকে যদি কর্তার সৃষ্টি হয় তাকে বলে সমধাতুজ কর্তা। কি বলছি? বাক্যের অন্তর্গত ক্রিয়ার ধাতু থেকে জাত কর্তাকে, ক্রিয়াপদ যে ধাতু থেকে জাত বা সৃষ্টি, সেই ধাতু থেকে যদি কর্তাও সৃষ্টি হয় তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন দেখো লিখেছে এখানে, যেমন লেখক বই লেখেন, লেখক, এখানে ক্রিয়াপদ কোনটা? লেখেন। এই ক্রিয়াপদকে বিশ্লেষণ করবো আমি, লেখ, লেখ ধাতু, আর হচ্ছে লেখক লেখ। তাহলে ক্রিয়াপদ যে ধাতু থেকে সৃষ্টি হয়েছে সেই ধাতু থেকেই কর্তা সৃষ্টি হয়েছে, একে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। তারপরে বলছে ব্যতিহার কর্তা। বলছে বাক্যের মধ্যে একাধিক কর্তা একই কাজ করলে তাদেরকে, একজনকে না, দুজনকে, একাধিক কর্তাকে একত্রে ব্যতিহার কর্তা বলে। বাক্যস্থ একাধিক কর্তা একই কাজ করলে তাদেরকে একত্রে ব্যতিহার কর্তা বলে। খুব প্রচলিত একটা উদাহরণ দেখো তোমরা এখানে দেওয়া আছে, মায়ে ঝিয়ে ঝগড়া করে। এই ঝগড়া কাজটা মাও করছে, ঝিয়েও করছে, এতে দুটো একত্রে কি হবে? ব্যতিহার কর্তা। আর একটা কি বলেছি? পণ্ডিতে পণ্ডিতে তর্ক করেন, দুজনে তর্ক করছেন, দুজনে একই কাজ করছেন, তাহলে পণ্ডিতে পণ্ডিতে একত্রে হবে ব্যতিহার কর্তা। পরেরটা তোমাদের দরকার নেই, সহযোগী কর্তা। বাক্যের মধ্যে একাধিক কর্তা সহযোগিতার ভিত্তিতে কোনো কাজ করলে, আমি তোমার স্ক্রিনে এটা দিতে পারিনি, স্ক্রিনে এটা নেই, তোমরা পাবে না, যে আমি মুখে বলছি, তোমরা ভালো করে শুনে নাও।
বাক্যের মধ্যে একাধিক কর্তা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কোনো কাজ করলে, পারস্পরিক বোঝাপড়ার মধ্যে কোনো কাজ করলে, পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে কোনো কাজ করলে তাদেরকে একত্রে সহযোগী কর্তা বলে। যেমন যদি বলি শিয়ানে কোলাকুলি করছে, দুজনের শিয়ানা মানুষ, একসাথে কোলাকুলি করার কথা না, কিন্তু তাদের পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে তারা দুজনে কোলাকুলি করছে। বা বাঘে গরুতে এক ঘাটে জল খায়, খুব প্রচলিত একটা উদাহরণ। বাঘ আর গরু জল খাওয়ার কথা না, কিন্তু পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এরা যে কাজ হয় তাকে বলা হচ্ছে সহযোগী কর্তা। যেমন উদাহরণ আমি দিলাম, শিয়ানে কোলাকুলি করছে, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর আমি একটা তোমাদেরকে বলবো যে এই যে আমি 8টা ভাগ বললাম, এখানে উপভাগ্য কর্তা তোমাদের দরকার নেই। আর একটা বলবো, মোট 10টা ভাগ আছে, আমি আর একটা ভাগ বলবো যে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এই কর্ম কর্তৃবাচ্যের কর্তা কাকে বলে? কর্তার অনুপস্থিতিতে কর্ম যখন কর্তার মতো কাজ করে। আবার ভালো করে শোনো, তোমাদের বই থাকলে বই তোমরা ভালো করে দেখে নেবে। কর্তার অনুপস্থিতিতে কর্তা নেই, কিন্তু কর্ম কর্তার মতো কর্তার কাজ করছে, তাকে বলছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। বহুল প্রচলিত একটি উদাহরণ হচ্ছে শাক বাজে, ঘন্টা বাজে। কি বাজে? আমি যে প্রশ্ন করি, কি বাজে? শাক বাজে। কে বাজে? শাক বাজে। সেরকম ঘন্টার ক্ষেত্রে সে একই রকম হবে। তাহলে কর্তার অনুপস্থিতিতে বা কর্তা ছাড়া কর্ম যখন কর্তার মতো কাজ করে তখন তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে। যেমন শাক বাজে, মন্দিরে ঘন্টা বাজছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে আমি আসব কর্মকারকের প্রকারভেদ। আমি এখানে সবগুলো তোমাদেরকে বলবো না, যেগুলো মেন আমি সেগুলো তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আমরা এর আগে বলেছিলাম, কর্মকারকের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। বলেছিলাম কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। যে পদ পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। আমি এখানে প্রথমেই দিয়েছি মুখ্য কর্ম। ক্রিয়ার দুটো কর্ম থাকলে যে ক্রিয়ার সঙ্গে কর্মের প্রধান সম্পর্ক। আবার ভালো করে দেখো, বলছে দুটি ক্রিয়ার মধ্যে যে কর্মের সাথে ক্রিয়ার প্রধান সম্পর্ক, বা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে, বা বস্তুবাচক যে পদটি থাকে তাকে মুখ্য কর্ম বলে। আমি একটা উদাহরণ তোমাকে দিচ্ছি। যেমন এরা দেওয়া যে মাস্টারমশাই ছাত্রকে বই পড়ান। কি পড়ান? উত্তর আসছে বই। বইটা একটা বস্তুবাচক। এবং দেখো, এবং এই মানে বইয়ের সাথে আমাদের যে ক্রিয়াপদ, সেই ক্রিয়ার হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, প্রধান সম্পর্ক। আবার তাহলে কি হলো? ক্রিয়ার দুটি কর্মের মধ্যে যে কর্মের সাথে কর্তার প্রধান সম্পর্ক, যে কর্মের সাথে ক্রিয়ার প্রধান সম্পর্ক, বা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে, বা বস্তুবাচক কি দিয়ে প্রশ্ন করলে যে বস্তুবাচক পদটি পাওয়া যাবে, তাকে বলা হচ্ছে মুখ্য কর্ম। উদাহরণ দিয়েছি, মাস্টারের ছাত্রকে বই পড়ান, আমাকে বইটি দেবে। পরবর্তী গৌণ কর্ম। তাহলে এর ঠিক উল্টো হবে। ক্রিয়া দুটি কর্মের মধ্যে যে কর্মের সাথে কর্তার অপ্রধান সম্পর্ক, বা ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে,
বা প্রাণীবাচক যে পদটি পাওয়া যাবে তাকে বলা হবে গৌণ কর্ম। উদাহরণ কি আছে? বাবা ছেলেকে ব্যাকরণ পড়াচ্ছেন। বাবা ছেলেকে ব্যাকরণ পড়াচ্ছেন। আচ্ছা, আমি একটু বলছি কি পড়াচ্ছেন। ব্যাকরণ। ব্যাকরণ হচ্ছে বস্তুবাচক, প্রাণীবাচক না? এবং ব্যাকরণের সাথে পড়াচ্ছেন সরাসরি সম্পর্ক। ওরা ছিল হচ্ছে তোমার মুখ্য কর্মের উদাহরণ। এখানে বলছে বাবা আমাকে বা ছেলেকে ব্যাকরণ পড়াচ্ছেন। কাকে পড়াচ্ছেন? আমাকে। এই আমাকে সাথে ক্রিয়াপদের প্রত্যক্ষ বা প্রধান সম্পর্ক নেই, অপ্রধান সম্পর্ক। বা কাকে পড়াচ্ছেন? আমাকে পড়াচ্ছেন। আমি হচ্ছে প্রাণীবাচক। তাহলে বাক্যে কর্তা ক্রিয়ার দুটি কর্ম থাকলে যে ক্রিয়ার সাথে কর্মের অপ্রধান সম্পর্ক বা ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে বা প্রাণীবাচক যে পদটি পাওয়া যাবে তাকে বলা হবে গৌণ কর্ম। আমি পরবর্তীটা আর উদ্দেশ্য কর্ম বলছি না, বিধেয় কর্ম বলছি না, সমধাতুজ কর্ম বলছি। কিরকম কি বলছে? যে বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে জাত, সেই ধাতু থেকে যদি কর্ম সৃষ্টি হয়। আমি একদম সহজভাবে বলে দিচ্ছি, বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে জাত, সেই ধাতু থেকে যদি কর্মপদটি সৃষ্টি হয় তাকে বলা হবে সমধাতুজ কর্ম। যেমন ছেলেটি কি গানই না গাইল, বা প্রলয় নটরাজ প্রলয় নাচনে নাচলেন। নাচলেন আর নাচন, নাচ, ক্রিয়াপদ নাচলেন নাচ, আর নাচন নাচ। তাহলে ক্রিয়াপদও আমার নাচ ধাতু থেকে, আর নাচ এটা ক্রিয়াপদটাও, কর্মটাও এখান থেকে সৃষ্টি হলো। তাহলে ক্রিয়াপদ যে ধাতু থেকে সৃষ্টি, সেই ধাতু থেকে যদি কর্মপদটিও সৃষ্টি হয় তাকে সমধাতুজ কর্ম বলে। পরেরটা বলছি, 6 নম্বর বলবো না, 7 নম্বর বলছি। বলছে কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে। কর্মবাচ্যের, আমি ভাত খাই, এটা কর্তৃবাচ্য। এখানে কর্তৃবাচ্য বা এটা উক্ত কর্ম, এটা উক্ত কর্ম। আমি উদাহরণ প্রথমে বলেছি। আর আমি ভাত খাই এটা সরাসরি হচ্ছে এটা কর্তৃবাচ্যের উদাহরণ। এটা কর্মবাচ্য কি হবে? আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা কর্মবাচ্য। এখানে কি বলছে? যে কর্মবাচ্যের কর্মকে আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমার দ্বারা কি খাওয়ায়? ভাত। আমার দ্বারা ভাত খাওয়ায়, আমি যেটা বললাম এটা যে কর্মবাচ্য। আমি কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে। তাহলে আমি কর্মবাচ্য কাকে বলে আমার জানতে হবে। যে বাচ্চার কর্মপ্রধান, আমি আগেই বলেছি, পূর্বে বলেছি, যাবে যে আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা যে কর্মবাচ্য। এই কর্মবাচ্যের যে কর্ম তাকে বলা হচ্ছে উক্ত কর্ম। পরবর্তী দেখো তোমরা, এখানে উদাহরণ দিয়েছি, আমার দ্বারা বই পঠিত হচ্ছে, প্রত্যেক পূর্ণিমায় আমাকে যেতে হয়। পরবর্তী বলছি অনুক্ত কর্ম। দেখো, সকর্ম ক্রিয়া আর অকর্ম ক্রিয়া, সকর্ম কথাটা এখানে আছে। যে বাক্যে কর্ম থাকে তাকে সকর্ম বলে, আর যে বাক্যে কর্ম থাকে না তাকে অকর্মক বলে। আমরা এটা আগে পড়ে এসেছি, 5, 6, 7, 8 আমরা পড়ে এসেছি। এখানে সকর্ম ক্রিয়ার কর্ম অনুক্ত বা উজ্জ থাকলে তাকে বলে অনুক্ত। সকর্ম ক্রিয়া, ছেলেটি আজ পড়বে না। সকর্ম ক্রিয়ার কর্ম, ছেলেটি আজ পড়বে না, ছেলেটি কর্তৃক, পড়বে না, পড়াটা হচ্ছে ক্রিয়াপদ, সকর্ম ক্রিয়া। এখানে কিন্তু এখানে কি আছে? কর্মটা নেই। কি পড়বে না? কি গল্প পড়বে না? কি বই পড়বে না? কি পড়বে না? এখানে দেওয়া নেই। তাহলে সকর্ম ক্রিয়ার কর্ম অনুক্ত বা উজ্জ থাকলে, এখানে কি কর্ম আছে? ছেলেটি আজ পড়বে না, এখানে কর্ম আছে? কর্ম নেই। বা ঠাকুমা প্রথম শুনে থাকবে, কি শুনে থাকবে? কর্ম আছে? এখানে কর্ম নেই। তাহলে সকর্ম ক্রিয়ার
কর্ম অনুক্ত বা উচ্চ থাকলে তাকে অনুক্ত কর্ম বলে। আর আমি পরেরটাই বলবো, 10 নম্বরে যাচ্ছি আমি, যেগুলো যেগুলো বলছি তোমরা মন দিয়ে তোমরা দেখো। কর্মের বিফসা, দেখো এখানে বলছে স্পষ্টতা বা যথার্থতা বোঝাতে, বা আমরা বলতে পারি একই কর্মের পুনরাবৃত্তি হলে, একই কর্মের পুনরাবৃত্তি হলে, একের বেশি। এবার কি কি এনেছো, যেমন কি এনেছো যদি বলি, একটা জিনিসকে বোঝাচ্ছে। কি কি এনেছো অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে। তাহলে কি কি, তাহলে কি হলো, কর্মের পুনরাবৃত্তি হচ্ছে। কি এনেছো, আবার বলছে কি এনেছো, তাহলে কর্মের পুনরাবৃত্তি। তাহলে কর্মের পুনরাবৃত্তি হলে তাকে কর্মের বিফসা বলে। আরো একটা উদাহরণকে জনে জনে ডেকে বললাম, দেখো কর্মের এখানে পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে কর্মের পুনরাবৃত্তি হলে তাকে কর্মের বিফসা বলে। পরবর্তী দেখো তোমরা, করণ কারকের প্রকারভেদ। আমি এখানে প্রত্যেকটা বলবো না, প্রত্যেকটা বলা তোমাদের দরকার নেই, আমি যেগুলো কাজে লাগবে সেগুলো তোমাদেরকে বলবো। যে যন্ত্রাত্মক করণ বলছে যে বস্তু বা উপকরণ, মানে কোনো বস্তু বা উপকরণের সাহায্যে ক্রিয়া সম্পন্ন হলে সেই বস্তু বা উপকরণকে যন্ত্রাত্মককরণ বলে। ছিপ দিয়ে মাছ ধরছিলেন, ছুরি দিয়ে পেন্সিল কাটলাম, চাকু দিয়ে আম কাটছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে কোনো বস্তু বা উপকরণের সাহায্যে ক্রিয়া সম্পন্ন হলে, বা যে বস্তু বা উপকরণের সাহায্যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে যন্ত্রাত্মককরণ বলে। আবার ভালো করে বোঝো তোমরা, যে যে বস্তু বা উপকরণের সাহায্যে, বা কোনো বস্তু বা উপকরণের সাহায্যে ক্রিয়া সম্পন্ন হলে সেই বস্তু বা উপকরণকে যন্ত্রাত্মককরণ বলে। যেমন ছিপ দিয়ে মাছ ধরছিলেন, এই মাছটা কি দিয়ে ধরছিলেন, ছিপ দিয়ে ধরছিলেন। কি দিয়ে পেন্সিল কাটলাম, ছুরি দিয়ে কাটলাম। কি দিয়ে আম কাটলাম, চাকু দিয়ে আম কাটলাম। তাই এখানে ছুরিটা হচ্ছে যন্ত্র, ছিপটা হচ্ছে যন্ত্র, চাকুটা হচ্ছে যন্ত্র। পরেরটা বলছে যে লক্ষণাত্মক চলে আসে, যে চিহ্ন বা লক্ষণ দ্বারা চিহ্নধারীর পরিচয় পাওয়া যায়, যে চিহ্ন বা লক্ষণ দ্বারা চিহ্নধারীর পরিচয় পাওয়া যায় তাকে উপলক্ষণাত্মককরণ বলে। যেমন পৈতেতে বামুন চেনা যায়, কলমে কায়স্থ চেনা যায়, জটায় সাধু চেনা যায়, পাগড়িতে পাঞ্জাবি চেনা যায়। অনেক অজস্র উদাহরণ আছে, তোমরা বইতে পাবে, তোমরা দেখে নেবে। তাহলে তাহলে আমরা এই বাউনটা চিনছি কিভাবে, পৈতে। পৈতে থাকলে আমরা বলতে পারবো এই হচ্ছে বাউন। বা জটায় সাধু, জটা আছে, আমরা জটাধারী সাধুটাকে বলতে পারি। তাহলে যে চিহ্ন বা লক্ষণের দ্বারা, যে চিহ্ন বা লক্ষণ দ্বারা চিহ্নধারীর পরিচয় পাওয়া যায় তাকে উপলক্ষণাত্মককরণ বলে। যেমন পৈতেতে বামুন চেনা যায়, কলমে কায়স্থ চেনা যায়, জটায় সাধু চেনা যায়, পাগড়িতে পাঞ্জাবি চেনা যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরবর্তী দেখো হেতুবাচক, দরকার নেই তোমাদের। এবার চলে আসো তোমরা কালাত্মককরণ। অনেক ভাগ, অনেক বইতে অনেক রকম ভাগ আছে, সবগুলোর দরকার নেই। কালাত্মককরণ, যে করণে কাল বা সময়কে বোঝানো হয়। যদি বলা যায় দুদিনে সব ঝগড়া মিটে গেল, 6 মাসেই সেতু তৈরি হয়ে গেল, তাহলে এই যে করণে কাল বা সময়কে বোঝানো হচ্ছে, কাল বা সময়কে বোঝানো হচ্ছে, যে সময়ে কাল মানে সময়টাকে নির্দেশ করছে তাকে কালাত্মককরণ বলে। কাল বোঝালে কালাত্মককরণ, সময়কে বোঝালে কালাত্মককরণ। যেমন বলছে দুদিনে সমস্ত ঝগড়া মিটে গেল, বা 4 মাসে সেতু তৈরি হয়ে গেল, এটা সময়কে বোঝাচ্ছে। পরবর্তী হচ্ছে সমধাতুজকরণ। কিরকম বলছে, যে বাক্যের ক্রিয়া ধাতু থেকে জাতকরণকে, সব কিন্তু ক্রিয়াপদ, ক্রিয়াপদ থেকে আমার কর্তা সৃষ্টি হয়েছে,
তাকে সমধাতুজ কর্তা বলেছি। এই ক্রিয়া থেকে কর্ম সৃষ্টি হয়েছে, ক্রিয়ার ধাতু থেকে কর্মপত্তি সৃষ্টি হয়েছে, তাকে সমধাতুজ কর্ম বলেছি। আবার বলছি ক্রিয়ার ধাতু থেকে জাতকরণ কি, অর্থাৎ ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি, সেই ধাতু থেকে যখন করণপত্তি সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সমধাতুজ করণ। যেমন দেখো, কি বাঁধনে বাঁধলে আমায়, এখানে ক্রিয়াপদ বাঁধলে, আর বাঁধন, বাঁধনের দ্বারা বা বাঁধন দিয়ে, তাহলে বাঁধলে, বাঁধ যুক্ত লে, বাঁধলে, এটা হচ্ছে তোমার ক্রিয়া ধাতু, ক্রিয়ার ধাতু। আর বাঁধনে বাঁধ, তোমার এই বাঁধনে তোমার এই পদটা সৃষ্টি হয়েছে। তাহলে বাঁধলে, বাঁধ ধাতু, এই ধাতু থেকে কি হচ্ছে কর্ম, করণ, এই পদটা বাঁধনের দ্বারা, তার বাঁধনে বাঁধ, এটা সৃষ্টি হয়েছে। আবারও বলছি, ক্রিয়াপদ যে ধাতু থেকে জাত, সেই একই ধাতু থেকে যদি করণপত্তির সৃষ্টি হয় তখন তাকে সমধাতুজ বলে। যেমন প্রলয়ে মাতনে মেতে উঠল নদী। পরবর্তী হচ্ছে করণের বিবসা। বাহুল্য বা যথার্থতা বোঝাতে, এটা তোমাদের নেই, তোমাদের মনে রাখো, বাহুল্য বা যথার্থতা, স্পষ্টতা বোঝাতে বা করণের পুনরাবৃত্তি হলে তাকে সমধাতুজ করণ বলে। যেমন চারিদিকে কাশফুল, ফুলে ফুলে সাদা, অর্থাৎ ফুল ফুল দিয়ে সাদা, ফুলের দ্বারা সাদা, দেখো করণের পুনরাবৃত্তি হয়েছে। আবার বলছি যে বিজ্ঞাপনে দেশ ছেয়ে গেল, তাহলে বিজ্ঞাপনের দ্বারা দেশ ছেয়ে গেল। আমি আর একটা বিজ্ঞাপন বলছি, বিজ্ঞাপনে বিজ্ঞাপনে দেশ ছেয়ে গেল, তাহলে করণের পুনরাবৃত্তি হলে, তাহলে করণের পুনরাবৃত্তি হলে তাকে বলা হচ্ছে করণের বিবসা। উদাহরণটা কি বললাম? উদাহরণ বললাম হচ্ছে, ভালো করে মনে করো, যে চারিদিকে কাশফুল, ফুলে ফুলে সাদা, অর্থাৎ ফুল দ্বারা সাদা, করণের পুনরাবৃত্তি হয়েছে। বিজ্ঞাপনে বিজ্ঞাপনে দেশ ছেয়ে গেছে, বিজ্ঞাপনের দ্বারা দেশ ছেয়ে গেছে, করণের পুনরাবৃত্তি হয়েছে। আমি পরবর্তীতে আসছি অপাদান কারক। আমি এখানে সবগুলো তোমাদের বলবো না, আমি মেনগুলো তোমাদেরকে বলবো, যেগুলো তোমাদের পরীক্ষার কাজেও লাগবে, তোমরা ভালো করে শিখবে। অপাদান কারকের প্রকারভেদ। প্রথমে বলছি আধার বা স্থানবাচক, যে আধার বা স্থান বা জায়গা থেকে কাজ সম্পন্ন হয়, ক্রিয়া সম্পন্ন হয়। আমি আগের কারকে বলবার চেষ্টা করেছিলাম প্রথম আলোচনাতে, যে আমি কলকাতা থেকে দীঘা যাব, তাহলে কাজটা কোথা থেকে হচ্ছে? কলকাতা থেকে। যে আধার বা স্থান থেকে ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাহলে আমরা এই কাজটা সম্পন্ন করব কোথা থেকে? আমরা কলকাতা থেকে কাজটা সম্পন্ন করছিলাম। তাহলে যে আধার বা স্থান থেকে, যে জায়গা থেকে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে দূরত্ববাচক, আধার বা স্থানবাচক অপাদান। যেমন ব্যাংক থেকে টাকা তুলেছে, এই টাকা তোলা কাজটা কোন জায়গা থেকে হচ্ছে? কোন স্থান থেকে হচ্ছে? ব্যাংক থেকে হচ্ছে। বা বারান্দা থেকে গাছের মাথা দেখা যায়, দেখো, তাহলে স্থান বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে। কলকাতা থেকে দীঘা যাব, কলকাতাকে বোঝাচ্ছে। তাহলে যে আধার বা স্থান থেকে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় আধার বা স্থানবাচক অপাদান কারক। যেমন ব্যাংক থেকে টাকা তুলেছি, বারান্দা থেকে গাছের মাথা দেখা যায়। পরেরটা বলছি কালবাচক। আগে আমরা কালাত্মকরণ করেছি, এবার কালবাচক অপাদান। যে সময় বা কালে ক্রিয়া সম্পন্ন হয়, যে সময় বা কালে ক্রিয়া সম্পন্ন হয় সেই পদকে কালবাচক অপাদান বলে। এবার চৈত্র থেকে খরা শুরু হয়েছে, কখন থেকে? চৈত্র থেকে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, কখন থেকে বৃষ্টি পড়ছে? সকাল থেকে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি কোন সময় থেকে শুরু হচ্ছে? কাজটা শুরু হচ্ছে সকাল থেকে। কোন সময় থেকে খরা শুরু হচ্ছে? চৈত্র থেকে।
তাহলে যে সময় বা কালে ক্রিয়া সম্পন্ন হয় সেই পদকে কালবাচক অপাদান কারক বলে। যেমন এবার চৈত্র থেকে খরা শুরু হয়েছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। পরবর্তীটা বলছি দূরত্ববাচক অপাদান কারক, যে স্থান বা দূরত্ব বোঝাতে ক্রিয়া সম্পন্ন হয়, যে স্থান বা যে জায়গা থেকে দূরত্ব বোঝাতে। তোমরা উদাহরণটা একটু ভালো করে দেখো, বাড়ি থেকে স্টেশন 2 মিনিটের পথ, বা বুদির কেল্লা চিতর হতে যোজন 3 দূর। তাহলে বলছে যে স্থান থেকে দূরত্ব বোঝাতে। তাহলে আমি বাড়ি থেকে স্টেশন যাচ্ছি, আমার কত সময় লাগছে? আমার 2 মিনিট লাগছে। তাহলে কোন স্থান থেকে স্টেশন যেতে 2 মিনিট সময় লাগছে? বাড়ি থেকে। তাহলে যে স্থান থেকে বা যে জায়গা থেকে দূরত্ব বোঝাতে ক্রিয়া সম্পন্ন হয়, আমি বাড়ি থেকে যাত্রা শুরু করলাম, স্টেশনে 2 মিনিটের পথে 2 মিনিটে পৌঁছে গেলাম। তাহলে ওই বাড়ি থেকে, এটা হচ্ছে তোমার দূরত্ববাচক অপাদান কারক। আর একটা কি বলেছি, যে বুদির কেল্লা চিতর হতে যোজন 3 দূরে। তা বুদির কেল্লা থেকে যোজন দূরে হচ্ছে তোমার কোথায়? চিতর। তাহলে যে স্থান থেকে দূরত্ব বোঝাতে ক্রিয়া সম্পন্ন হয় তাকে দূরত্ববাচক অপাদান কারক বলে। কয়েকটা বলছি তারতম্যবাচক অপাদান কারক, 2 বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে। 2 বা তার বেশি ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝাতে যে অপাদান হয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখো সবার উপরে মানুষ সত্য, অনেকের মধ্যে তুলনা করছি, সবার মধ্যে। সবার থেকে মানুষ, সবার উপরে মানুষ সত্য, জননী ও জন্মভূমি স্বর্গ থেকে বড়। 2 বা তার বেশি ব্যক্তি বস্তুর মধ্যে যখন আমি তুলনা বোঝাচ্ছি, সেই পথ তুলনা বোঝাতে যে পথটা আমি পাচ্ছি তাকে বলা হচ্ছে তারতম্যবাচক অপাদান কারক। আবারও শোনো, তোমরা বলছি 2 বা তার বেশি ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝাতে যে পদ ব্যবহার করা হয়, যে অপাদান হয় তাকে তারতম্যবাচক অপাদান বলে। যেমন সবার উপরে মানুষ সত্য, সবারটা হচ্ছে এখানে তারতম্যবাচক অপাদান কারক। আর জননীয় জন্মভূমির থেকে জননীয় জন্মভূমি স্বর্গ থেকে বড়। কোথা থেকে বড়? স্বর্গ থেকে বড়। স্বর্গ থেকে হচ্ছে তোমার তারতম্যবাচক অপাদান কারক। উৎপত্তিবাচক, যেখান থেকে জাত, বলছে যে তিল থেকে তেল হয়, দুধ থেকে ছানা হয়, পাহাড় থেকে নদীর সৃষ্টি হয়। তাহলে বলছি যে উৎস থেকে কোনো কিছু উৎপত্তি হয়, যে উৎস, যে জায়গা থেকে, কয়লা খনিতে পাওয়া যায়, খনি থেকে পাওয়া যায়। তাহলে কয়লার উৎসটা কি? খনি। তাহলে যে স্থান থেকে, যে উৎস থেকে কোনো কিছু উৎপত্তি হয়, সেই পথকে, সেই জায়গাকে, সেই স্থানকে উৎপত্তিবাচক অপাদান কারক বলে। যেমন তিল থেকে তেল হয়, তেলটা কোথা থেকে হচ্ছে? তিল থেকে হচ্ছে। এই নদীর কোথা থেকে হচ্ছে? পাহাড় থেকে হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার উৎপত্তিবাচক অপাদান কারক। এবার হচ্ছে তোমার দেখো, আমি আর এগুলো তোমাদের আর বলছি না, পরবর্তী দেখো অধিকরণ কারক। এর অধিকরণ কারকে অনেকগুলো ভাগ আছে, সব ভাগের দরকার নেই। আমি কয়েকটা তোমাদেরকে বলবার চেষ্টা করছি। বলছি যে স্থানাধিকরণ আছে, কালাধিকরণ আছে। স্থানাধিকরণকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, আমি এই ভাগের মধ্যে যাচ্ছি না। কালাধিকরণকেও ভাগ করা হয়, আমি কালাধিকরণ যাচ্ছি না। আমি তোমাদেরকে বলবো স্থানাধিকরণ, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে স্থানাধিকরণ। আমরা কলকাতা থেকে দীঘা যাব, কাজটা কোন স্থানে গিয়ে সম্পন্ন হলো? শেষ হলো দীঘাতে শেষ হলো। মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন, এই ভাত দেওয়া কাজটা কোথায় শেষ করলেন? রান্নাঘরে। তাহলে যে স্থান ক্রিয়ার আধার বা যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে স্থানাধিকরণ। যেমন বলছি দেখো, সমুদ্রে আগ্নেয়গিরি থাকে। আগ্নেয়গিরিটা কোথায় থাকে? সমুদ্রে থাকে।
আমি বললাম যে মা রান্নাঘরে হাড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন, রান্নাঘরে হচ্ছে তোমার স্নানাধিকরণ। বা সন্ধ্যার সময় পাখিরা বাসায় ফেরে। কোথায় ফেরে? বাসায়। এই বাসায় স্থানে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এই বাসায় হচ্ছে স্থানাধিকরণ। পরবর্তী আমি ভাগগুলোর মধ্যে যাচ্ছি না, আমি বলছি কালাধিকরণ। তাহলে প্রথম বলবো স্থানাধিকরণ, এবারে কালাধিকরণ। যে কাল বা সময়তে ক্রিয়া সম্পন্ন হয়, যে সময়তে কাজটা হচ্ছে তাকে বলা হচ্ছে কালাধিকরণ। যেমন বেলা 11টায় অমাবস্যা লাগবে, বেলা 11টায় অমাবস্যা লাগবে, যে সময় বা কালে ক্রিয়া সম্পন্ন হয়। এই অমাবস্যাটা কখন লাগবে? 11টায় লাগবে। এই কাল সকালে এখানে এসেছি, সকালে কোন কালে কাজটা হয়েছে? সকালে। আমি ভাগগুলো গেলাম না, আমি কালাধিকরণটা বললাম। আর বলছি বিষয়াধিকরণ। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাঝে মাঝে এটা দেয়, যে কোনো বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হলে, সাবজেক্ট কোনো বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হলে তাকে বিষয়াধিকরণ বলে। যেমন ছেলেটি অঙ্কে কাঁচা, তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, ছেলেটি গণিতে কাঁচা। কোথায় কারা বিষয়টা কি বলছে? গণিতে। ন্যায়শাস্ত্রে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কোথা থেকে? বলছে যে বিষয় বা কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হয়, যে বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে বিষয়াধিকরণ। যেমন তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, ছেলেটি গণিতে কাঁচা, ছেলেটি ব্যাকরণে অভিজ্ঞ, ইত্যাদি ইত্যাদি। আর একটা কি বলবো? অধিকরণের বিবসা। অধিকরণের বিবসা তাহলে মানে অধিকরণের পুনরাবৃত্তি হলে বা ক্রিয়ার আধারটির পরিবর্তন পুনরাবৃত্তি হলে। যদি বলি ভিক্ষা করি দ্বারে দ্বারে, কোথায় কোথায় করি? দ্বারে দ্বারে। তাহলে ক্রিয়ার আধার কোনটা? স্থানটা কোথায়? দ্বারে দ্বারে। তাহলে ক্রিয়ার আধারটি পুনরাবৃত্তি হলে তাকে বলা হচ্ছে অধিকরণের বিবসা। যেমন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। কোথায় কোথায় পাখি গায়? কুঞ্জে কুঞ্জে। কোথায় ভিক্ষা করি? দ্বারে দ্বারে। তাহলে ক্রিয়ার আধারটির পুনরাবৃত্তি হলে তাকে অধিকরণের বিবসা বলে। যেমন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে তোমার এখানে হচ্ছে অধিকরণের বিবসা। ভিক্ষা করি দ্বারে দ্বারে, অধিকরণের বিবসা। আমার কারক সম্বন্ধে আলোচনা মোটামুটি আমি তোমাদের সামনে করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্ন খাতায় লিখে রাখবে। যখন তোমাদের সঙ্গে দেখা হবে সরাসরি আমার, তোমরা এই কোশ্চেনগুলো করবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবশেষে বলবো, তোমরা বাড়িতে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখো, ঘরে থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।